আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন, হ্যাঁ? আর সাউন্ড এন্ড এভরিথিং ক্লিয়ার আছে কিনা সেটাও জানাবেন। সবাই একটু দ্রুত জয়েন করবেন। ব্যষ্টিক অর্থনীতির অর্থনীতির অধ্যায় 2 চাহিদা ও যোগান। এই অধ্যায়ের ক্লাস নাম্বার হচ্ছে 2, ক্লাস হচ্ছে 2। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দুইটা জিনিস নিয়ে আলোচনা করব আমরা। চাহিদা সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। প্রথম ক্লাসটা যারা আপনারা না দেখছেন, যারা হচ্ছে প্রথম ক্লাসটা করেননি, তারা দয়া করে হচ্ছে প্রথম ক্লাসটা করে আসবেন, হ্যাঁ? তাহলে হচ্ছে আপনার আজকের ক্লাসটা করতে ভালো হবে। সৈকত তালুক, ক্লাস নাম্বার 2। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। একটা হচ্ছে চাহিদা রেখা নিম্নগামী হয় কেন, এই একটা টপিক। আরেকটা টপিক হচ্ছে চাহিদা সংকোচন ও প্রসারণ। আরেকটা হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি। এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবারই আসতে দেখা যায়, ঠিক আছে? বিভিন্ন ভাবে আসে। যেমন এখান থেকে চাহিদা সংকোচন প্রসারণ এবং চাহিদা হ্রাস বৃদ্ধি থেকে অনেক সময় পার্থক্য আসে, অনেক সময় হচ্ছে এটার সরাসরি ব্যাখ্যা করতে বলা হয়। আবার চাহিদা নিম্নগামী হয় কেন, এটা তো একদম হুবহু প্রশ্ন আসে, কোনো ঝুট ঝামেলা ছাড়া, ঠিক আছে? কিন্তু আমরা এই সহজ প্রশ্নগুলো পারি না, কারণ আমরা মুখস্থ করি। আমরা মুখস্থ করে যাই, গিয়ে হচ্ছে পরীক্ষার হলে অর্ধেক লিখেই ভুলে যাই, বা হচ্ছে একটু লিখেই ভুলে যাই। এখন আমরা দেখবো যে চাহিদা নিম্নগামী হওয়ার কারণগুলো। তো আমরা কি শুরু করব? শুরু করতে হলে ডান লিখো। ওকে, রাফা সুলতানা রুহি। তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? প্রথমে আসি, আমরা জানি চাহিদা রেখা হচ্ছে নিম্নগামী। এটা গত ক্লাসে আমরা করেছিলাম। গত ক্লাসে কি করেছিলাম, যে চাহিদা সমীকরণ থেকে বা কিভাবে হচ্ছে আমরা রেখা অঙ্কন করতে পারি। তাহলে আমরা দেখি চাহিদা রেখাটা কেমন ছিল আমাদের। এইটা হচ্ছে আমাদের চাহিদা রেখা, হ্যাঁ? এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা। তাহলে গত ক্লাসে আমরা দেখছিলাম যে চাহিদা রেখা কিভাবে অঙ্কন করা যায়, চাহিদা রেখা দ্বারা কিভাবে সমীকরণ থেকে কিভাবে আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারি। তো এখন আজকে আমরা আলোচনা করব চাহিদা রেখা প্রথমত কেন নিম্নগামী হয়। তাহলে এক নাম্বার যে শর্ত, এই শর্ত হচ্ছে দাম ও চাহিদার বিপরীত সম্পর্ক, অথবা চাহিদা বিধির কার্যকারিতা। ঠিক আছে? দাম ও চাহিদার বিপরীত সম্পর্ক, এটার কারণে কি হতে পারে, চাহিদা রেখা নিম্নগামী হতে পারে। কারণ কি, দাম যখন বাড়বে চাহিদা তখন হ্রাস পাবে, আবার দাম যখন কমবে চাহিদা তখন বৃদ্ধি পাবে। এই কারণে হচ্ছে চাহিদা রেখা কি হয়, নিম্নগামী হয়। আর আমরা এই চাহিদা বিধি হচ্ছে গত ক্লাসে হচ্ছে আলোচনা করেছিলাম। চাহিদা বিধি কি, এই যে দাম ও চাহিদার বিপরীত সম্পর্ক রয়েছে, এই দাম ও চাহিদার বিপরীত সম্পর্কটাকে আমরা কি বলি, চাহিদা বিধি বলি। অর্থাৎ দাম বাড়বে চাহিদা কমবে, দাম কমবে চাহিদা বাড়বে, এই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে চাহিদা বিধি।
এটুকু সবাই ক্লিয়ার? প্রথম পয়েন্টটা সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ডান লিখো। প্রথম পয়েন্টটা সবাই ক্লিয়ার হলে ডান লিখো। রিফা সুলতানা রুহি, ওয়ালাইকুম আসসালাম। একটা একটা করে পয়েন্ট, সবাই খাতা কলম নিয়ে বসবেন, ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে বসবেন এবং একটা একটা করে হচ্ছে পয়েন্ট তুলবেন এবং পয়েন্টগুলো নোট করে ফেলবেন। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে দ্বিতীয় নাম্বার টপিকে যাই। দ্বিতীয় নাম্বারে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কার্যকারিতা। হ্যাঁ, এখন এটা অনেকের কাছে খুবই মানে মনে হতে পারে যে স্যার এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি তো আমি জানি না, এটা কার্যকারিতা কিভাবে বুঝবো? তো প্রথমত বলে নেই, তোমাদের উপযোগের একটা পুরো চ্যাপ্টার আছে, ওইখানে গিয়ে তোমরা উপযোগ অনেক ভালো করে বুঝবা এবং ডিটেলসে বুঝবা। বাট এখন শুধু আমি যতটুকু বলতেছি এতটুকু শিখো, এর বেশি শিখার দরকার নেই, ঠিক আছে? এর বেশি শিখতে গেলে তুমি হচ্ছে এখন ওই টপিকের উপরে বেশি মনোযোগ চলে আসবে, ওই টপিকটা বেশি গভীরে চলে যেতে হবে। জাস্ট হচ্ছে এখন আমি যতটুকু বুঝাবো এতটুকু বুঝবো। তাহলে দেখো, প্রথমত ক্রমহ্রাসমান। এই ক্রমহ্রাসমান কথার অর্থ হচ্ছে ক্রমে হ্রাস পায়, ক্রমে ক্রমে হ্রাস পেতে থাকে। অর্থাৎ আমি যে মনে করো যে কোনো কিছু পেতে আস্তে আস্তে প্রথম দিন যা পাইছি তার থেকে এর পরের দিন কম পাইছি, এর পরের দিন আরো কম পাচ্ছি, তাহলে এই অবস্থাকে আমরা বলবো হচ্ছে ক্রমহ্রাসমান। আস্তে আস্তে কি পেতে থাকে? হ্রাস পেতে থাকে। এরপরে দেখো প্রান্তিক শব্দের অর্থ হচ্ছে শেষ, একদম লাস্ট অপশন। প্রান্তিক শব্দের অর্থ কি? একদম লাস্টের দিকে। এরপরে হচ্ছে উপযোগ। এখন উপযোগ বিষয়টা কি? উপযোগ বিষয়টা হচ্ছে আমি কোনো একটা দ্রব্য ভোগ করলাম। উপযোগ বিষয় কি? আমি কোনো একটা দ্রব্য ভোগ করলাম, ভোগ করে ওইটার থেকে যে পরিমাণ তৃপ্তি পাইছি অথবা ওইটা আমার যতটুকু পরিমাণ চাহিদা নিবারণ করছে ওইটাই হচ্ছে আমার উপযোগ। ওইটাই হলো কি? উপযোগ। ধরো তোমার এখন পানি খাওয়ার চাহিদা হয়েছে, ধরো যে তোমার প্রচুর পিপাসা লাগছে, এখন তুমি পানি পান করবা। এই পানি পান করলে, এক গ্লাস পানি পান করলে তোমার যতটুকু পরিমাণ কি হবে? তৃষ্ণা নিবারণ হবে, ওইটাই হচ্ছে তোমার কি? উপযোগ। তাহলে উপযোগ মানে কি? উপযোগ হলো কোনো একটা দ্রব্যের চাহিদা পূরণ করার ক্ষমতা, ঠিক আছে? তার মানে আমি যতটুকু পরিমাণ ভোগ করলাম এটা থেকে যতটুকু আমার চাহিদা নিবারণ হয়েছে এটাই হচ্ছে উপযোগ। আর এই উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি মানে হলো আমি যখন একটা দ্রব্য পর পর ভোগ করতে থাকবো। ধরো যে আমাকে পানি খাইতে বললো, আমাকে বললা স্যার পানি খান, ঠিক আছে? এই পানি ভোগ করা শুরু করলাম, একটা নির্দিষ্ট সময় বললা যে স্যার 10 মিনিট পরিমাণ কি করবেন আপনি? 10 মিনিট আপনি হচ্ছে পানি খাইতে থাকবেন। তাহলে 10 মিনিট পর পর যখন আমি পানি খাইতে থাকবো, এটার প্রতি আমার উপযোগ আস্তে আস্তে কমতে থাকবে। মানে প্রথম গ্লাস, দ্বিতীয় গ্লাস, তৃতীয় গ্লাস, এই প্রথম গ্লাসে আমি যে উপযোগ পাবো দ্বিতীয় গ্লাসে তার থেকে কম পাবো, তৃতীয় গ্লাসে তার থেকে কম পাবো। তাহলে এইভাবে এই যে আমি ভোগ করতে থাকবো আর এখানে আমার যে কম হবে, এই কম হওয়াটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি এইটা থাকার কারণে চাহিদা কমে। চাহিদা কি হয়? কমে। কারণ কি? আস্তে আস্তে আমাদের এই যে উপযোগ কি করতেছে? কমতেছে। এই উপযোগ কমার কারণে আমার এটার প্রতি চাহিদাও কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। উপযোগ কমার কারণে আমার কি হচ্ছে? চাহিদাও কমে যাচ্ছে। তাহলে এই কারণে এই চাহিদা রেখা কি হতে পারে? নিম্নগামী হতে পারে। এইটা ক্লিয়ার? এটা একটু জটিল ছিল এটা, এবং এটা বুঝতে পারছো কিনা সবাই ডান লিখো। যদি বুঝতে পারো তাহলে ডান লিখো, কমেন্ট করো। ওকে, ডান। নেক্সট আমরা 3 নম্বরে যাব। সবাই একটু শেয়ার করে দাও না, তোমাদের প্রোফাইল থেকে একটা শেয়ার মেরে দাও, তাহলে তো
অনেকটা আগে যেতে পারি। ঠিক আছে, তোমাদের প্রোফাইল থেকে একটু শেয়ার করে দাও। আচ্ছা, এরপরে আসো আয় প্রভাব। 3 নাম্বার আয় প্রভাব। দেখো, আয় প্রভাব মানে কি? আয় প্রভাব মানে হচ্ছে ভোক্তার প্রকৃত আয়। আয় প্রভাব মানে কি? ভোক্তার ভোক্তার প্রকৃত আয়। হ্যাঁ, প্রকৃত আয়। এখন প্রকৃত আয় বিষয়টা কি? ধরো বাজারে কোনো দ্রব্যের দাম হ্রাস পাইল, হ্যাঁ, দাম হ্রাস পাইল, আর তোমার আয়ের কোনো পরিবর্তন হইল না, আয় যা আছে তাই আছে। আমি একটা উদাহরণ দেই, তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবা। যেমন দাম হচ্ছে কোন একটা দ্রব্যের দাম আগে 10 টাকা ছিল, 10 টাকায় তুমি তোমার আয় ধরো যে 10,000 টাকা। এই 10,000 টাকার মধ্যে তুমি 100 টাকা হচ্ছে এটার জন্য বাজেটে রাখো। ধরো যে চাল কিনতে গেছো, তোমার হচ্ছে 50 টাকা কেজি চাল, 50 টাকা কেজি চাল, তোমার চালের বাজেট হচ্ছে 1,000 টাকা। চালের বাজেট কত? 1,000 টাকা। এই 1,000 টাকার মধ্যে তুমি 50 টাকা কেজি যেই পরিমাণ চাল কিনতে পারতা, কত কেজি চাল কিনতে পারতা? 50 টাকা কেজি চাল ক্রয় করলে তুমি ধরো যে 20 কেজি বা 10 কেজি, ঠিক আছে? তো এখন এই দাম হচ্ছে কমে 40 টাকা হয়ে গেল। দাম কমে কি হয়ে গেল? 40 টাকা হয়ে গেল। এই দাম কমে যখন 40 টাকা হইলো, তোমার আয় যা ছিল তা থাকা অবস্থায়ও তোমার এখন চাহিদা বাড়বে। তোমার এখন কি হবে? চাহিদা বাড়বে। কিসের প্রভাবে? প্রকৃত আয়ের প্রভাবে। কারণ এখানে তোমার প্রকৃত আয় বৃদ্ধি পাইছে। কারণ দাম কমার ফলে তোমার প্রকৃত আয় কি পাইছে? বৃদ্ধি পাইছে। কারণ 1,000 টাকা দিয়ে এখন তুমি এর থেকে বেশি প্রোডাক্ট ক্রয় করতে পারো। আগে যেই পরিমাণ প্রোডাক্ট ক্রয় করতে পারতা, এখন এর থেকে বেশি প্রোডাক্ট ক্রয় করতে পারতেছো। তাহলে এই অবস্থায় আমাদের চাহিদা বাড়বে। এই অবস্থায় আমাদের চাহিদা কি হবে? বাড়বে। তাহলে এটাই আমাদের হচ্ছে ব্যাখ্যা হবে কি? আয় প্রভাব। যে কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে তখন ভোক্তার আয়, প্রকৃত আয় বৃদ্ধি পায়। ভোক্তার কি পায়? প্রকৃত আয় বৃদ্ধি পায়। আর প্রকৃত আয় বৃদ্ধি পাওয়ার ফলে চাহিদা বৃদ্ধি পায়। এই জন্য চাহিদা রেখা কি হতে পারে? নিম্নগামী হতে পারে। তাহলে আমরা কি বললাম? যে ভোক্তার প্রকৃত আয় বৃদ্ধির ফলে কি হতে পারে? বৃদ্ধির ফলে চাহিদা রেখা নিম্নগামী হয়। ক্লিয়ার? ভোক্তার প্রকৃত আয় বৃদ্ধির ফলে কি হতে পারে? চাহিদা রেখা নিম্নগামী হতে পারে। তাহলে এটুকু ক্লিয়ার সবাই? এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আয় প্রভাব। ঠিক আছে, 5 নাম্বার আয় প্রভাব। ও, আয় প্রভাব তো লিখলাম। 5 নাম্বার হচ্ছে বিকল্প প্রভাব। ওকে, তাহলে এই যে দাম প্রভাব, এরপরে হচ্ছে বিকল্প প্রভাব, এই দুইটা জিনিস কি? হ্যাঁ, দাম দেখো, আমরা যখন কোনো একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেতে দেখি, যদি দ্রব্যটা পরিবর্তক দ্রব্য হয়। পরিবর্তক দ্রব্য কি? যেমন ধরেন হচ্ছে চা এবং কফি। চা এবং কফি পরিবর্তক দ্রব্য। আমাদের একই টাইমে চা এবং কফি দুইটাই প্রয়োজন হয় না। দাম প্রভাব কি? কোন একটা দ্রব্যের দাম বৃদ্ধি পাইছে, ধরেন যে এটার দাম বৃদ্ধি পাইছে, চায়ের দাম 10 টাকা থেকে 15 টাকা হয়ে গেছে। তাহলে আমাদের কফির উপরে হচ্ছে কি করবে? এইটার যে চাহিদা হ্রাস পাইলো, এই হ্রাসটা হচ্ছে কফির উপরে গিয়ে পড়বে। অর্থাৎ কফির চাহিদা বৃদ্ধি পেয়ে যাবে। কফির চাহিদা কি পেয়ে যাবে? বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে এই অবস্থায় কফির কি হয়ে গেল? কফির চাহিদা বৃদ্ধি পেয়ে গেল। তাহলে দাম একটার বৃদ্ধি পাইলো, কফির চাহিদা আরেকটার বৃদ্ধি পেয়ে গেল। তাহলে এই অবস্থায়ও চাহিদা রেখা কি হতে পারে? নিম্নগামী হতে পারে। কারণ আবার দাম প্রভাবের ফলে কি হয়? এই যে চায়ের যে চাহিদা আছে এটাও কমে যায়। চায়ের চাহিদা কি হয়ে যায়? কমে যায়। কমে গেলে এটা হচ্ছে নিম্নগামী হয়। কমে গেলে কি হয়? নিম্নগামী হয়।
এটুকু ক্লিয়ার? দাম প্রভাবের ফলে কি হতে পারে? ভোক্তার চাহিদা হ্রাস পায়, ভোক্তা যেই পরিমাণে দ্রব্য ক্রয় করতে চাইতো তার থেকে কম পরিমাণে ক্রয় করে। এই কম পরিমাণ ক্রয় করলেই কি হয়ে যাবে? চাহিদা রেখা নিম্নগামী হবে। ক্লিয়ার? চাহিদা রেখা নিম্নগামী হয়। লিখছেন? তাহলে এরপরে লিখেন, সবাই একটু কমেন্ট করবেন, একটু দয়া করে কমেন্ট করবেন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে বিকল্প প্রভাব। বিকল্প প্রভাব মানে হচ্ছে ওই যে আমি একটু আগে বললাম যে একটার দাম বাড়লে ভোক্তার আয় তো সীমাবদ্ধ। তুমি তোমার 10,000 টাকা বেতন, এখন এই 10,000 টাকা বেতন তো বাজারে কোনো দ্রব্যের দাম বাড়লেই তোমার আয় বেড়ে যাবে না, কখনোই না। আয় যতটুকু আছে অতটুকুই থাকবে। এই অবস্থায় ভোক্তা কি করবে? তুলনামূলক কম দ্রব্য, দুইটা বিকল্প দ্রব্যের ক্ষেত্রে, বিকল্প দ্রব্য কিরকম? এরকম চা এবং কফি, এই দুইটা বিকল্প দ্রব্যের ক্ষেত্রে কোনোটার যদি দাম বৃদ্ধি পায় তখন সে তার বাজেট অ্যাডজাস্ট করার জন্য কি করার জন্য? বাজেট অ্যাডজাস্ট করার জন্য কম দামি পণ্যটাই বেশি বেশি করে কিনবে। কম দামি পণ্যটাই কি করবে? বেশি করে কিনবে। এই অবস্থায় ওই দ্রব্যটার চাহিদা অনেক বৃদ্ধি পাবে। এই জন্য এটাকে বলা হয় বিকল্প প্রভাব। এই জন্য এটাকে কি বলা হয়? বিকল্প প্রভাব। তাহলে এই পাঁচটা কারণে আমাদের কি হতে পারে? চাহিদা রেখা নিম্নগামী হতে পারে। আপনারা এই পাঁচটা কারণই হচ্ছে ব্যাখ্যা করবেন। যদি এই প্রশ্নটা ম্যাক্সিমাম আসে হচ্ছে 4 নম্বরের জন্য, হ্যাঁ, 4 মার্কস 4 নম্বরের জন্য আসে। এই 4 নম্বরের জন্য আপনারা চেষ্টা করবেন এই পাঁচটা কি করতে, পাঁচটা পয়েন্ট ব্যাখ্যা করে দিতে। তাহলে আপনাদের এটাতে 4-এর 4 পেয়ে যাবেন। এটাতে 4-এর 4 পাওয়ার জন্য এই পাঁচটা পয়েন্টই যথেষ্ট। তাহলে এটুকু ডান, সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো প্রবলেম নাই? ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে চাহিদার সংকোচন ও প্রসারণ, আর এটা হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি। আমরা প্রথম আলোচনা করব হচ্ছে চাহিদার সংকোচন প্রসারণ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বিগত পরীক্ষায় অনেকগুলো পরীক্ষায় আসছে। ঠিক আছে, বিগত অনেকগুলো পরীক্ষায় আসতে দেখা গেছে চাহিদার হ্রাস বৃদ্ধি অথবা চাহিদার সংকোচন প্রসারণ, এগুলা বিগত পরীক্ষায় অনেকগুলো পরীক্ষায় আসতে দেখা গেছে। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এটা ভালো করে পড়বো। ওকে, তাহলে এর পরের প্রশ্নে চলে যাই আমরা। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে সংকোচন প্রসারণ। তাহলে চাহিদা রেখার মানে লম্বা হবে আর খাটো হবে, এটা কি বলা হয়? সংকোচন। যখন খাটো হয় তখন এটাকে বলে সংকোচন, আর যখন লম্বা হয় তখন সেটাকে বলা হয় প্রসারণ। আমরা এইটুকু বুঝবো যে চাহিদা রেখা যখন একটু শর্ট হয়, শর্ট হওয়াটাকে বলবো সংকোচন, আর লম্বা হওয়াটাকে বলবো হচ্ছে প্রসারণ। ক্লিয়ার? তাহলে আসেন এবার দেখেন কাকে বলে যে চাহিদার অন্যান্য অবস্থা স্থির থেকে শুধুমাত্র দাম এর পরিবর্তনের ফলে চাহিদা যদি বৃদ্ধি পায় তখন তাকে চাহিদার প্রসারণ
বলে এবং চাহিদা হ্রাস পেলে তখন তাকে চাহিদার সংকোচন বলে। সংকোচন বলে। ওকে, তাহলে এখানে একটু স্টার চিহ্ন দিয়ে লিখে রাখবেন, চাহিদার সংকোচন ও প্রসারণ একই রেখায় বিন্দু পরিবর্তন হয়। চাহিদা সংকোচন প্রসারণের মধ্যে কি হয়, একই রেখায় বিন্দু পরিবর্তন হবে। চাহিদা রেখা একটাই থাকবে, এটা শুধু বিন্দুগুলো কি হবে, পরিবর্তন হবে, কখনো হ্রাস পাবে কখনো বৃদ্ধি পাবে। যখন হ্রাস পাবে তখন এটাকে আমরা সংকোচন বলবো, আর যখন বৃদ্ধি পাবে তখন এটাকে আমরা প্রসারণ বলবো। এখন এখানে শর্তটা কি, শর্তটা হচ্ছে এটা, শুধুমাত্র দামের পরিবর্তন। হ্যাঁ, চাহিদার সংকোচন প্রসারণের মধ্যে শুধুমাত্র কি হবে, দামের পরিবর্তন হবে। চাহিদার অন্যান্য যত নির্ধারক আছে, আয়, ভোক্তার রুচি, যা কিছু আছে সবকিছু কি থাকবে, সবকিছু স্থির থাকবে, আর শুধুমাত্র দাম পরিবর্তন হবে। দামের পরিবর্তনের ফলে চাহিদা যদি বৃদ্ধি পায়, চাহিদা যদি কি পায়, বৃদ্ধি পায়, তখন সেটাকে আমরা কি বলবো, চাহিদার প্রসারণ। চাহিদার প্রসারণ। এবং চাহিদা যদি হ্রাস পায় তখন সে অবস্থাকে আমরা বলবো চাহিদার সংকোচন। সে অবস্থাকে আমরা কি বলবো, চাহিদার সংকোচন। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। এবং এই চাহিদার সংকোচন প্রসারণটা হচ্ছে একই রেখার বিন্দু পরিবর্তন হওয়া। একই রেখায় কি হবে, বিন্দু পরিবর্তন হবে। ক্লিয়ার? তাহলে একই রেখায় বিন্দু পরিবর্তন। এবার এটাকে আমরা হচ্ছে কি করব, চিত্রের সাহায্যে প্রকাশ করব। এটুকু আমি মুছে ফেলতেছি, চিত্রের সাহায্যে আমরা প্রকাশ করব। তাহলে চিত্রের সাহায্যে প্রকাশ করলে কিভাবে প্রকাশ করা যায় দেখি। এটার পার্থক্য আসে অনেক সময়। হ্যাঁ, পার্থক্যগুলো আপনারা বই থেকে ভালো করে পড়ে ফেলবেন, কারণ পার্থক্য এটা ভালো করে জানলে আপনি পার্থক্য লিখতে পারবেন। তাহলে দেখেন, প্রথমত এখানে দাম আর এখানে হচ্ছে চাহিদার পরিমাণ। এই অবস্থায় যদি আমরা একটা চাহিদা রেখা অঙ্কন করি, একটা চাহিদা রেখা অঙ্কন করি অথবা চাহিদা রেখা অঙ্কন না করি, ওকে, আমরা একটা সূচি নিয়ে নিলাম, দাম আর হচ্ছে চাহিদা। দাম 5 টাকা হলে চাহিদা ধরেন যে 20 একক। দাম 10 টাকা হলে চাহিদা হয়ে গেল 10 একক। দাম 5 টাকা হলে চাহিদা হচ্ছে 20 একক, দাম 10 টাকা হলে চাহিদা হয়ে গেল 10 একক। তাহলে দাম হচ্ছে 5 টাকা আর হচ্ছে 10 টাকা, চাহিদা হয় কত, 10 আর হচ্ছে 20। প্রথমে দাম 5 টাকা হওয়ায় চাহিদা হচ্ছে আমার 20 একক। চাহিদা কত, 20 একক। দাম 10 টাকা হওয়ায় চাহিদা হইলো আমার 10 একক। এখন দেখেন, এখানে এ একটা বিন্দু, বি একটা বিন্দু। ওকে, এখন দেখেন, এ বিন্দুতে, এ বিন্দু থেকে যদি বি বিন্দুতে যাই, এ বিন্দু থেকে যদি কোথায় যাই, বি বিন্দুতে যাই, আমি রেখাগুলা যদি, বিন্দুগুলা যদি যোগ করি তাহলে এই রেখাটা পাবো। তা এখন প্রথম অবস্থায় আমার চাহিদা ছিল 20 একক। প্রথম অবস্থায় আমার চাহিদা ছিল কি, 20 একক। দামের পরিবর্তনে চাহিদা হ্রাস পাইছে, চাহিদা এটুকু পরিমাণ কি পাইছে, হ্রাস পাইছে। হ্রাস পাওয়ার ফলে চাহিদার বিন্দুটা বাম দিকে স্থানান্তরিত হয়েছে। চাহিদার বিন্দু, রেখার বিন্দু কোন দিকে, বাম দিকে স্থানান্তরিত হয়েছে। এ থেকে বি তে যাওয়াকে তখন বলা হবে, যেহেতু চাহিদা কমে গেছে, এ থেকে বি তে যাওয়াকে বলা হয় চাহিদার সংকোচন। এটাকে বলা হবে কি, চাহিদার সংকোচন। আবার যখন আমরা উল্টা ভাবে চিন্তা করব, যখন আমরা উল্টা দিক থেকে চিন্তা করি, যেমন ধরেন যে আমি যদি সূচিটা এইভাবে লিখতাম, দাম আর হচ্ছে চাহিদা, ঠিক আছে, দাম ধরেন যে 10 টাকা থেকে, 10 টাকা হলে চাহিদা 10,
দাম 5 টাকা হওয়ায় চাহিদা হয়ে গেল 20। দাম 5 টাকা হওয়ায় চাহিদা হয়ে গেল কি 20। তাহলে দেখেন দাম 10 টাকা থেকে 5 টাকা হয়ে গেলে 5 টাকা কমে গেছে, দাম কমে গেছে, চাহিদা এইটুকু কি হয়ে গেছে বেড়ে গেছে, চাহিদা এইটুকু কি হয়ে গেছে বেড়ে গেছে। তাহলে এই অবস্থায় চাহিদা রেখার বিন্দুটা কি হইতো বি বিন্দু থেকে এ বিন্দুতে যাইতো, আর এটা ডান দিকে স্থানান্তরিত হইতো। চাহিদা রেখার বিন্দুটা কোন দিকে যাইতো ডান দিকে স্থানান্তরিত, আর এই অবস্থাকে আমরা বলতাম হচ্ছে চাহিদার প্রসারণ। চাহিদার কি প্রসারণ। আশা করি এটুকু ক্লিয়ারলি বুঝতে পারছেন। বুঝতে পারলে ডান লিখেন। চাহিদার সংকোচন প্রসারণটাকে ক্লিয়ার। তাহলে আমরা কি বুঝবো, আমরা বুঝবো হচ্ছে দামের পরিবর্তনে যখন চাহিদা বৃদ্ধি পায়, অর্থাৎ চাহিদা রেখার বিন্দুটা আমরা একটু সংক্ষেপে নোট করে নিব। লিখব যে চাহিদা রেখার বিন্দু ডান দিকে স্থানান্তরিত হলে চাহিদার প্রসারণ হয়। আর বাম দিকে স্থানান্তরিত হলে সংকোচন হয়। ক্লিয়ার সবাই এটুকু? হ্রাস বৃদ্ধিটাকে চাহিদার সংকোচন প্রসারণটাকে ক্লিয়ার আমরা সবাই? ক্লিয়ার হলে ডান লিখো। সৈকত তালুকদার আছো? ক্লিয়ার হলে হচ্ছে ডান লিখো। চাহিদার সংকোচন প্রসারণটা আমরা সবাই ক্লিয়ার। আমরা শুধু মনে রাখবো চাহিদা রেখা যখন বিন্দুটা আমরা চিন্তা করব, তখন যদি বিন্দু বাম দিক থেকে ডান দিকে যায়, বিন্দু যদি বাম দিক থেকে ডান দিকে যায় তখন সেটা প্রসারণ হবে, অর্থাৎ চাহিদা বৃদ্ধি পাবে। আর যদি বিন্দু ডান দিক থেকে বাম দিকে যায় তখন সেটা হচ্ছে চাহিদার সংকোচন হবে, চাহিদা রেখা ছোট হবে, মানে হচ্ছে চাহিদা কমে যাবে। এই অবস্থাকে আমরা চাহিদার সংকোচন বলবো। আশা করি এইটুকু সবাই ক্লিয়ার। তাহলে আমাদের একটা টপিক হয়ে গেল, সেটা হচ্ছে চাহিদার সংকোচন প্রসারণ। এরপরে যাব আমরা চাহিদার হ্রাস বৃদ্ধি। দেখেন এরপরে টপিক হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি, অথবা এটাকে বলা হয় চাহিদা রেখার স্থানান্তর। এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটার থেকে ম্যাথমেটিক্যাল টার্মসও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ম্যাথমেটিক্যাল টার্মসও হচ্ছে আপনাদের এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। দেখেন চাহিদার হ্রাস বৃদ্ধি বিষয়টা কি, একটু আগে আমরা পড়েছিলাম হচ্ছে সংকোচন প্রসারণ। কি পড়েছিলাম? সংকোচন প্রসারণ। এখন আমরা পড়বো হচ্ছে হ্রাস বৃদ্ধি। তা এবার আসেন চাহিদা রেখা, হ্রাস বৃদ্ধিকে আবার বলা হয় কি চাহিদা রেখার স্থানান্তর। চাহিদা রেখা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, মুভ করে। তাহলে দেখেন চাহিদার কোন নির্দিষ্ট সময়ে চাহিদার অন্যতম নির্ধারক দাম স্থির থেকে অন্যান্য নির্ধারক, যেমন ধরেন আয়, রুচি, তারপরে হচ্ছে
অভ্যাস ইত্যাদি পরিবর্তনের ফলে চাহিদা যদি বৃদ্ধি পায় অথবা এটা ব্রেকেটে লিখে দিবেন, রেখা ডান দিকে স্থানান্তরিত হয় তখন তাকে চাহিদার বৃদ্ধি বলে। বিপরীতভাবে চাহিদা হ্রাস পেলে রেখা বাম দিকে স্থানান্তরিত হলে তাকে চাহিদার হ্রাস বলে। ওকে, তাহলে দেখেন এখানে বোঝার বিষয় এর আগেরটার মতো একটাই। দেখেন চাহিদার অন্যতম নির্ধারক দাম হচ্ছে এখানে স্থির, দাম স্থির থাকবে, কিন্তু অন্যান্য নির্ধারক সমূহ কি থাকবে? পরিবর্তনশীল থাকবে। যেমন সংকোচন সম্প্রসারণে আমরা কি করেছিলাম? সংকোচন সম্প্রসারণে বলেছিলাম যে দামটা পরিবর্তনশীল, অন্যান্য নির্ধারক সব স্থির। কিন্তু এই হ্রাস বৃদ্ধির মধ্যে আমরা কি বলতেছি? হ্রাস বৃদ্ধির মধ্যে বলতেছি যে দাম স্থির, বাকি সব কিছু পরিবর্তনশীল। যদি এরকম অবস্থায় চাহিদা বৃদ্ধি পায় তখন তাকে আমরা বলবো হচ্ছে চাহিদার বৃদ্ধি, আর বিপরীতভাবে যদি চাহিদা হ্রাস পায় তাহলে সেটাকে আমরা বলবো চাহিদার হ্রাস। এটুকু ক্লিয়ার হলে সবাই ডান লেখো। সংজ্ঞাটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলে ডান লেখো। সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। সংজ্ঞাটা সবাই ক্লিয়ারলি ডান লেখো। ওকে, আচ্ছা এরপরে যাই। এরপরে হচ্ছে এটাকে আমরা যদি চিত্রের সাহায্যে প্রকাশ করতে চাই তাহলে আমরা চিত্রের সাহায্যে প্রকাশ করতে পারি, এবং এটা ম্যাথমেটিক্যালিও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এবং এই বছর যেভাবে কোশ্চেন করছে সেইভাবে কোশ্চেন করলে তো অবশ্যই এরকম প্রশ্ন আসবে, 100% আসবে। প্রথমে আমরা একটা সূচি নেই, সূচিতে দাম আর হচ্ছে চাহিদা নিলাম। হ্যাঁ, দাম হচ্ছে ধরেন আগের মতোই 5 টাকা থেকে 10 টাকা বা 15 টাকা হলে চাহিদা ধরেন যে কত হয়? 30, 20, তারপরে হচ্ছে 10, এরকম ভাবে চাহিদা হয়। এটা হচ্ছে আমাদের নরমালি চাহিদার সূচি। এই অবস্থায় এখন বলে দিল যে চাহিদার অন্যান্য নির্ধারকের মধ্যে আয়ের পরিবর্তন, আয় বৃদ্ধি পাওয়ায় চাহিদা বৃদ্ধি পেলে চাহিদা রেখার কি পরিবর্তন হবে? কি পরিবর্তন হয় এরকম প্রশ্ন করে দিবে। ঠিক আছে, এরকম একটা সূচি দিয়ে দিবে, সূচি দিয়ে বলবে যে আয় বৃদ্ধি পাওয়া চাহিদা বৃদ্ধি পাইলো। আয় বৃদ্ধি পাওয়া কি পাইলো? প্রত্যেকটা নির্দিষ্ট দামে চাহিদা হচ্ছে বৃদ্ধি পাইলো। এই অবস্থায় চাহিদা রেখার কি পরিবর্তন হবে ব্যাখ্যা করো। এই অবস্থায় চাহিদা রেখার কি পরিবর্তন হবে ব্যাখ্যা করো।
এখন এরকম প্রশ্ন যদি পরীক্ষায় দিয়ে দেয় তখন আমাদের বুঝতেই কষ্ট হয়ে যায় যে কি প্রশ্ন দিছে আর কি তুমি অ্যান্সার করবা, কিন্তু আসলে এটা আসছে হচ্ছে এই টপিক থেকে। হ্যাঁ, তাহলে আমরা দেখি প্রথম অবস্থায় আমরা যদি এটা নর্মালি চিন্তা করি তাহলে এরকম নর্মাল রেখাটা অঙ্কন করি, পি আর হচ্ছে কিউডি। এই অবস্থায় দাম হচ্ছে কত, 5, 10, 15, আর চাহিদা হচ্ছে আমার কত, 10, 20 আর হচ্ছে 30। 10, 20, 30। তাহলে এই অবস্থায় দেখো, এখন বলল আমরা রেখাটা যদি অঙ্কন করে ফেলি 30, 20, 10, তাহলে এ বি সি এই তিনটা বিন্দু যোগ করলে যে রেখাটা হয় এটাই হচ্ছে আমাদের চাহিদা রেখা, নরমালি চাহিদা রেখা। এই অবস্থায় এখন আমাকে বলছে যে আয় বৃদ্ধি পাওয়ায়, আমি ধরে নিলাম, ধরি আয় বৃদ্ধির ফলে চাহিদা নির্দিষ্ট দামে 10 একক করে বৃদ্ধি পায়। 10 একক করে কি পায়, আমার চাহিদা বৃদ্ধি পায়। তাহলে দেখো নতুন যে সূচিটা হবে এই প্রত্যেকটার সাথে 10 করে বাড়ায় দেব আমরা, 10। তাহলে এখানে হইলো 40, এখানে হইলো হচ্ছে 30, এখানে হইলো হচ্ছে 20। এখন দেখো আমার যদি 5 টাকা, এখন আমি কত কত কিনতে পারবো, 40। আমি আরেকটা ঘর বাড়ায় নিলাম, 40। 5 টাকা এবার আমি কত কিনবো, এই যে 40, এটা বিন্দু এ প্রাইম। 10 টাকা আমি কত কিনবো, 30। 10 টাকার এখন আমার হয়ে গেছে কত, চাহিদা হয়ে গেছে এখন আমার 30, এটা বি প্রাইম। এরপরে 15 টাকায় আমার চাহিদা হয়ে গেছে এবার 20, এটা সি প্রাইম। এই যে রেখাগুলো আছে, বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো সব যোগ করলে যে রেখাটা পাবো এটাই হচ্ছে আমার পরবর্তী চাহিদা রেখা, D2 রেখা। ঠিক আছে, এটাই হলো আমার পরবর্তী চাহিদা রেখা। এখন দেখো আয় বৃদ্ধি পাওয়ার ফলে, কিসের ফলে, আয় বৃদ্ধি পাওয়ার ফলে দাম কিন্তু পরিবর্তন হয় নাই, আয় পরিবর্তন হয়েছে। এই অবস্থায় আয় বৃদ্ধি পাওয়ার ফলে চাহিদা রেখা আমার কোন দিকে গেছে, ডান দিকে স্থানান্তরিত হয়েছে। চাহিদা রেখা কোন দিকে গেছে, ডান দিকে স্থানান্তরিত হয়েছে। তাহলে এই ডান দিকে স্থানান্তরিত হওয়াটাকে আমরা কি বলবো, চাহিদার বৃদ্ধি। ডান দিকে স্থানান্তরিত হওয়াটাকে আমরা কি বলবো, চাহিদার বৃদ্ধি। অনুরূপভাবে যদি এই চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হয়, এখন যদি আয় হ্রাস পাইতো, আয় হ্রাসের ফলে যদি চাহিদা রেখা কোন দিকে আসতো, বাম দিকে আসতো, এই বাম দিকে আসাটাকে আমরা বলতাম হচ্ছে চাহিদা হ্রাস। বাম দিকে আসাটাকে কি বলতাম, চাহিদা হ্রাস। এবং এখানে দেখো আগেরটার মতো একই রেখার মধ্যে বিন্দু পরিবর্তন হয় নাই, এখানে রেখা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, আর একটা নতুন রেখা হয়ে গেছে, রেখা স্থানান্তরিত হয়ে গেছে। এই জন্য এটাকে বলা হয় চাহিদা রেখার স্থানান্তর, চাহিদা রেখার স্থানান্তর। তাহলে এইটুকু সবাই বুঝতে পারলেন কিনা বলেন, সবাই এইটুকু বুঝতে পারছেন কিনা বলেন। এটুকু বুঝতে পারলে এই টপিকটা নোট করে আমাদের যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপে সবাই আপলোড করবেন। হ্যাঁ।